ওকে, আমরা দেখতে পাচ্ছি 11 জন আছি আমরা। যাই হোক, আমি ক্লাস শুরু করে দিই। আমরা গত ক্লাসে কি পড়ছিলাম স্যার, খেয়াল আছে? প্রথম চ্যাপ্টারের লাস্ট কি পড়ছিলাম? একজন বলেন তো, আমরা লাস্ট কি পড়ছিলাম প্রথম চ্যাপ্টারে? ওমের সূত্র পড়ছিলাম লাস্টে। আমরা ওহমের সূত্র পড়ছিলাম। সায়েন্টিস্ট ওহমের সূত্র। ওহমের সূত্র কি পড়ছিলাম স্যার? ওহমের সূত্রটা কি ছিল? তাপমাত্রা স্থির থাকলে, তাপমাত্রা স্থির থাকলে থাকলে পরিবেশের ভিতর দিয়ে প্রভাবিত হয়। পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, এটা আমরা পড়ছিলাম, রাইট? জি স্যার। এবং এখান থেকে আমরা দেখছিলাম যে সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য, এই সমানুপাতিক চিহ্নটা তুলে দেওয়ার জন্য আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিয়েছিলাম, যেটাকে আমরা বলতেছিলাম তড়িৎ পরিবাহিতা। এবং এটার বিপরীত রাশি হিসেবে আমরা লিখতেছিলাম যে 1 I = V/R, যেখানে জি হচ্ছে 1/R সমান সমান, আর এখানে আমাদের আরটা হচ্ছে কি, রো। রোধ। আচ্ছা, এটুকু আমরা পড়ছিলাম, রাইট? জি। আচ্ছা, এই ওহমের সূত্র থেকে আরেকটা ইম্পর্টেন্ট অবজারভেশন হচ্ছে, আমাদের তড়িৎ প্রবাহটা ডিরেক্টলি নির্ভর করতেছে বিভবের উপরে, বিভব পার্থক্যের উপরে, রাইট? যে আমার একটা তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হওয়া লাগে, তাহলে তার দুই প্রান্তের মধ্য দিয়ে বিভব পার্থক্য থাকা লাগবে, রাইট? কারণ বিভব পার্থক্য যদি না থাকে, ধরেন আমরা কি কি শিখছিলাম, চার্জের ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহ মানে হচ্ছে চার্জের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ। সো ইলেকট্রন চার্জ যেহেতু, so আমরা জানি কি চার্জের প্রবাহ হওয়ার জন্য কি বিভব পার্থক্য থাকা লাগবে, কারণ আমরা জানি চার্জের প্রবাহ হয় কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আর নেগেটিভ চার্জের জন্য আমরা পড়ছিলাম যে নেগেটিভ চার্জ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, রাইট? এই যে নিম্ন বিভব উচ্চ বিভব বলতেছে, তার মানে কি অবশ্যই তাদের মধ্যে বিভব পার্থক্য থাকা লাগবে, রাইট? এটুকু আমরা পড়ছিলাম নাকি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে আপনাদের যে বইয়ে দেখাইছে, আপনাদেরকে এখান থেকে হচ্ছে গ্রাফ দেখাইতে বলতে পারে যে আই ভার্সেস ভি এর গ্রাফ, অথবা আই ভার্সেস আর এর গ্রাফ, এই দুইটা গ্রাফ দেখাতে পারে। আচ্ছা, তো এই দুটো গ্রাফ কিভাবে করবেন দেখেন। গ্রাফ গুলো আঁকা হয় সাধারণত তাদের সম্পর্কের ভিত্তিতে, যেমন আমাদের আই আর ভি এর মধ্যে সম্পর্ক কি, তারা সমানুপাতিক, রাইট? অথবা আপনি যদি সমীকরণটা চিন্তা করেন I = V/R, এখানে যদি আপনি একটা কনস্ট্যান্ট ভ্যালু আর এর একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নেন, আর এর একটা কনস্ট্যান্ট ভ্যালু 1 ওহম ধরে নিলেন, তাহলে আই এর ভ্যালু যা, ভি এর ভ্যালু তা না। এখান থেকে যদি আপনি একটা গ্রাফ প্লট করতে চান, ধরেন আমি একটা এক্স অ্যাক্সিস নিলাম আর একটা ওয়াই অ্যাক্সিস নিলাম, এপাশ দিয়ে এক্স অ্যাক্সিস, এপাশ দিয়ে আমাদের গ্রাফের ওয়াই অ্যাক্সিস। আমি ধরেন এই পাশ দিয়ে কারেন্ট কে নিলাম, এই পাশ দিয়ে ভি কে নিলাম, ঠিক আছে? তাহলে খেয়াল করেন, ধরেন আমি এখানে এখানটা ধরেন আমি এখানে দাগগুলো কেটে দিই, ধরেন 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট। এই পাশে ধরেন কারেন্টের ভ্যালু গুলো লিখলাম 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার। আপনি যদি এই পয়েন্ট গুলো কানেক্ট করেন, দেখবেন আপনি একটা মূল বিন্দুগামী স্ট্রেট লাইন পাবেন, ঠিক আছে? আমরা যদি এই বিন্দুগুলোকে প্লট করি স্থানাঙ্কে, তাহলে আপনি দেখতে পারবেন এটা একটা স্ট্রেট লাইন ফর্ম করবে। ওকে, আমরা যদি এই স্থানাঙ্কের এই বিন্দুগুলো নিই, আমরা দেখতে পাবো এটা একটা স্ট্রেট লাইন ফর্ম। যেন আই ভার্সেস ভি এর গ্রাফটা হয় স্ট্রেট লাইন। সবাই কি বুঝতে পারছেন? দেখেন এখানে আই এর ভ্যালুটা ভি এর ভ্যালু তা যদি আমরা আর কে একটা কনস্ট্যান্ট ভ্যালু 1 ওহম ধরে নিই, সবাই কি বুঝতে পারছেন? সবাইকে আই ভার্সেস ভি এর গ্রাফটা বুঝতে পারছেন? স্যার আবার একটু বুঝিয়ে দিলে ভালো হতো। দেখেন, আমরা গ্রাফ যখন আঁকি তখন হচ্ছে আমরা সম্পর্কের ভিত্তিতে আঁকি। আমাদের আই আর ভি এর মধ্যে সম্পর্ক কি, তারা সমানুপাতিক না?
অথবা আপনি যদি তাদের ইকুয়েশনটা দেখেন i ইকুয়ালস টু ভি বাই আর না, এখানে আর এর একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নেন 1 ওহম। এই 1 ওহমের জন্য আপনি i এর ভ্যালু যা, ভি এর ভ্যালু তা, রাইট? জি স্যার। এই ক্ষেত্রে আপনি যদি স্থানাঙ্কের মধ্যে এক্স অ্যাক্সিস এর বরাবর ভোল্টেজ নেন আর ওয়াই অ্যাক্সিস বরাবর কারেন্ট কে প্লট করেন, মানে ভ্যালু গুলো প্লট করেন, তাহলে দেখেন 1 ভোল্টের জন্য আপনি পাচ্ছেন 1 অ্যাম্পিয়ার, পয়েন্টটা প্লট করুন। 2 ভোল্টের জন্য 2 অ্যাম্পিয়ার, পয়েন্টটা প্লট করলাম। 3 ভোল্টের জন্য 3 অ্যাম্পিয়ার, 4 ভোল্টের জন্য 4 অ্যাম্পিয়ার। এই পয়েন্ট গুলো ডট গুলো কানেক্ট করলে আমরা যে গ্রাফটা পাই সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন বা মূলবিন্দুগামী সরলরেখা। বুঝতে পারছেন? জি স্যার। তো আমরা যদি আর এর মান 1 না ধরে অন্য কিছু নিই তাহলে তো সমান হবে না। সেম হবে। আচ্ছা ধরেন আপনি পুরো প্রক্রিয়াটা জুড়ে আপনি আর এর ভ্যালু 2 ওহম ধরবেন, তাহলে আপনি দেখেন ভি এর ভ্যালু যা সেইভাবেই কিন্তু বাড়বে, গ্রাফটা একটু টিল্ট হবে হয়তো, বাট সরল রেখাই থাকবে। বুঝতে পারছেন? কারণ তাদের সম্পর্কটা সমানুপাতিক। বুঝতে পারছেন? মানে এই জিনিসটা হচ্ছে আমরা বলি যে আর এর একটা কনস্ট্যান্ট ভ্যালুর জন্য আই আর ভি এর হলো সমানুপাতিক, এবং সমানুপাতিকের গ্রাফ হলো সবসময় একটা মূল বিন্দুগামী সরল রেখায়। আপনি চাইলে এখানে গ্রাফটা আপনি যে 2 ওহম দিয়ে বলতেছেন বা 3 ওহম, ওটা দিয়ে গ্রাফ প্লট করে দেখেন, দেখবেন সেম পাবেন, একটা মূল বিন্দুগামী সরল রেখা পাবেন। বুঝতে পারছেন? জি স্যার। আরেকটা গ্রাফ কি বলছে, আই ভার্সেস আর। আই ভার্সেস আর এটা আপনাদের বইয়ে নাই যদিও, বাট আমি দেখাই দিই। আই ভার্সেস আর এর গ্রাফের ক্ষেত্রে আমাদের আই আর আর এর মধ্যে সম্পর্ক কি স্যার? ব্যস্তানুপাতিক না? অর্থাৎ আই এর ভ্যালু যদি আমি বাড়াই, অর্থাৎ আর এর ভ্যালু যদি বাড়াই, তাহলে আই এর ভ্যালু কমবে, রাইট? এরকম না সম্পর্কটা? ব্যস্তানুপাতিক বলতে তো আমরা এটাই বুঝি না? তাহলে আমরা যদি এখানে আই ভার্সেস আর এর গ্রাফ নিই, তাহলে আমরা আই এর ভ্যালু গুলো যদি প্লট করি এবং আর এর ভ্যালু গুলো যদি প্লট করি, আমরা একটা হাইপারবোলা বা এই ধরনের একটা নিম্নগামী একটা গ্রাফ। ঠিক আছে? আপনি যদি পয়েন্ট গুলা নিয়ে দেখেন, প্লট করে দেখেন যে ভি এর একটা নির্দিষ্ট ভ্যালু ধরেন ভি 10 ভোল্টের জন্য আই এর একটা ভ্যালু ধরবেন ধরেন 10 এম্পিয়ার, এখান থেকে একটা আর এর ভ্যালু পাবেন। ওই ভ্যালু গুলো এখানে প্লট করলে আপনি দেখবেন এরকম একটা হাইপারবোলিক একটা গ্রাফ আসে। বুঝতে পারছেন সবাই গ্রাফ দুইটা? Vogliamo vogliamo giocare dando senza tutoriales. Sin redes. আচ্ছা আচ্ছা, কারো কি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে ওহমের সূত্র থেকে শুরু করে? আচ্ছা, এখন আসুন আচ্ছা আমরা এর পরের টপিকে আসি। পরের টপিক হচ্ছে তড়িৎ বর্তন। তড়িৎ বর্তন জিনিসটা একদম সিম্পল, যে আমাদের তড়িৎ প্রবাহটা যে পথ দিয়ে যাবে সেটাকে আমরা বলতে চাচ্ছি তড়িৎ বর্তনী। অর্থাৎ তড়িৎ বর্তনী হচ্ছে, ধরুন আমি একটা পরিবাহী তার নিই, এই পরিবাহী তার দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে এটাতে আমি একটা প্রবর্তনী বলতে পারি। কিন্তু আমরা জানি যে একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হইতে হইলে তার দুই প্রান্তে বিভব পার্থক্য থাকা লাগে। ধরেন আমি একটু তারটাকে ধরেন বড় করে লম্বা করে টেনে নিলাম, okay? ধরেন আমার তারটা আছে এতটুকু। এখন আমি যদি এখানে একটা ব্যাটারি কানেক্ট করতে পারি, ধরেন আমি যদি এখানে একটা ব্যাটারি কানেক্ট করি কোনোভাবে, তাহলে দেখেন ব্যাটারি জিনিসটা কি, ব্যাটারি জিনিস বা সেল, ব্যাটারি বা সেল এই জিনিসটার পরিচিতি দিয়ে আগে। ব্যাটারি বা সেলের ক্ষেত্রে হয় কি, তার দুই প্রান্তে বিভব পার্থক্য থাকে। অর্থাৎ ধরেন এই প্রান্তে আছে 15 ভোল্ট, এই প্রান্তে হচ্ছে 0 ভোল্ট। এই যে ব্যাটারি বা সেল কি করে, আমাদেরকে একটা বিভবের সোর্স দেয়, বিভব পার্থক্য ক্রিয়েট করার একটা সোর্স দেয়, বিভব পার্থক্য ক্রিয়েট করা সোর্স দেয়। Okay? তো
ব্যাটারির দুই প্রান্তে আমাদের ধরেন 15 ভোল্ট আছে, 0 ভোল্ট আছে, দুই প্রান্তে। এই ব্যাটারিটাকে যদি আমি তারের সাথে কানেক্ট করে দিই কোনোভাবে, আমাদের এই তারের সাথে যদি কানেক্ট করে দিতে পারি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই তারের দুই প্রান্তে একটা বিভব পার্থক্য ক্রিয়েট হয়েছে, এবং তখন আমাদের এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, রাইট? এটাই হচ্ছে তড়িৎ বর্তনী। তড়িৎ বর্তনীতে আমাদের তড়িৎ প্রবাহ যে পথ দিয়ে চলতে পারে সেটাকে আমরা বলতে যাচ্ছি তড়িৎ বর্তনী। তো তড়িৎ বর্তনীর ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে আমরা একটা ব্যাটারি বা সেল তথা তড়িৎ উৎসের মাধ্যমে বিভব পার্থক্য সৃষ্টি করে বর্তনীতে তড়িৎ প্রবাহ করতে পারছি। তো ধরেন আমার এই বর্তনীতে আমি একটা রোধ কানেক্ট করি, ধরেন আমার বর্তনীতে আমি একটা রোধ কানেক্ট করবো, ধরেন এখানে একটা রোধ আছে। সেই ক্ষেত্রে কি হবে স্যার? সেই ক্ষেত্রে কি হবে, আমাদের তড়িৎ প্রবাহটা এই রোধের মধ্য দিয়ে যাবে, বাধা পাবে, আবার সে এই প্রান্ত দিয়ে বের হয়ে আমাদের ব্যাটারি শেষ মাথায় এসে ঢুকবে। ওকে, আমরা তড়িৎ বর্তনী জিনিসটাকে বুঝতে পারছি সবাই স্যার? একটু জান স্যার, তড়িৎ বর্তনী জিনিসটাকে আপনারা সবাই বুঝতে পারছেন? জাস্ট তড়িৎ প্রবাহ চলার পথটাকে আমরা বলতে চাচ্ছি তড়িৎ বর্তনী। আচ্ছা, এই তড়িৎ বর্তনীতে আমাদের যেসব আমরা ব্যাটারি যুক্ত করতেছি, রোধ রেজিস্ট্যান্স যুক্ত করতেছি, এই জিনিসগুলা অনেকভাবে মানে আমরা কম্বাইন করে যুক্ত করতে পারি। তো এটার উপর বেস করে আমাদের তড়িৎ বর্তনী হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী বা সিরিজ কানেকশন, আর একটা হচ্ছে সমান্তরাল বর্তনী। এটা হচ্ছে সিরিজ কানেকশন, হচ্ছে প্যারালাল কানেকশন। আচ্ছা, প্রথমে শ্রেণী সংযোগ বর্তনীটা আমরা দেখি, আর সিরিজ কানেকশনটা দেখি। সিরিজ কানেকশন বলতে যেটা যেটা বোঝায় যে আমার কোনো বর্তনীতে যদি আমাদের রোধ, আমাদের কোষ আর তড়িৎ যে সকল উপকরণগুলো আছে, সেগুলো যদি এমন ভাবে থাকে যে ধরেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, যদি এমন হয়, আর ধরেন এখানে আরেকটা সেল আছে, ব্যাটারি বা সেল, যেটা হচ্ছে আমাদের তড়িৎ উৎস, যদি আমাদের এই তড়িৎ যন্ত্রগুলো যদি এমন ভাবে সাজানো থাকে যে একটার এক প্রান্ত আরেকটা শেষ প্রান্তের সাথে যুক্ত হয়, আরেকটার এক প্রান্ত আমাদের আরেক প্রান্তের সাথে যুক্ত হয়, অর্থাৎ একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে সিরিয়াল, একটার শুরুর মাথার সাথে আরেকটা শেষ মাথা কানেক্টেড থাকবে, একটা শুরুর মাথার সাথে আরেকটা শেষ মাথা কানেক্টেড থাকবে। এভাবে যদি কানেকশনটা থাকে, তাহলে ওটা বুঝবেন আমাদের সিরিজ কানেকশন। তাহলে আমাদের এই সার্কিটটা হচ্ছে একটা সিরিজ কানেকশন সার্কিট। সবাই কি সিরিজ সিরিজ কানেকশন সার্কিটটা বুঝতে পারছেন? এখানে সিরিয়ালে আমাদের কম্পোনেন্ট গুলো থাকে, তো এই জন্য আমরা এটাকে সিরিজ কানেকশন বলতেছি। আর স্যার একবার সমান্তরাল একটু বুঝিয়ে দেন। বুঝিনি। স্যার তড়িৎ বর্তনীর চিত্রটা আরেকটু একটু বুঝায়, সমান্তরালের শ্রেণী সংযোগের বর্তনীতে একটু আরেকটু বুঝিয়ে দেন। সমান্তরাল তো এখনো পড়াই না, আমি এখন সিরিজ পড়াইছি। স্যার ওইটাই সিরিজ কানেকশন। আচ্ছা, সিরিজ কানেকশনটা কি, আমাদের তড়িৎ যে কম্পোনেন্ট গুলো, যে রেজিস্ট্যান্স, কোষ, আরো যা যা তড়িৎ কম্পোনেন্ট আছে, আপনারা আমরা আরো দেখবো অ্যামিটার আছে, ভোল্টমিটার আছে, এই জিনিসগুলা যখন আমরা একটার পর একটা, অর্থাৎ একটার প্রথম মাথার সাথে আরেকটা শেষ মাথা, আরেকটা প্রথম মাথার সাথে আরেকটা শেষ মাথা, আরেকটা প্রথম মাথার সাথে আরেকটা শেষ মাথা, এভাবে যদি সিরিয়াল ওয়াইজ কানেক্টেড থাকে, তাহলে ওইটাকে আমরা বলতেছি সিরিজ কানেকশন। বুঝতে পারছেন? জি স্যার। আর প্যারালাল কানেকশনটা কি? প্যারালাল কানেকশন বা সমান্তরাল বর্তনীটা কি? ধরেন আমাদের একটা রেজিস্ট্যান্স আছে এখানে, আরেকটা রেজিস্ট্যান্স আছে ধরেন এখানে, আর আমাদের এখানে একটা কোষ আছে। যদি এমন হয় যে আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টের, ধরেন এটা প্রথম মাথা আর এটা শেষ মাথা, সবগুলোর প্রথম মাথা যদি একটা কমন
তার দ্বারা কানেক্টেড থাকে, আর সবগুলোর শেষ মাথাটা যদি আরেকটা তার দ্বারা কানেক্টেড থাকে, তাহলে সেটাকে আমরা বলতে চাচ্ছি একটা প্যারালাল বা সমান্তরাল বর্তনী। অর্থাৎ এখানে আমাদের কম্পোনেন্ট গুলা পরস্পর সমান্তরালে থাকে। বুঝতে পারছেন? স্যার মানে এখানে কি উপাদান মানে গুলো হচ্ছে সবসময় কি উপর নিচ করে থাকবে নাকি? উপর নিচ উম, করে থাকা লাগতেছে না। ধরেন আমি এইভাবে আঁকলাম, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, আরেকটা ধরেন এখানে একটা ব্যাটারি। তো ধরেন আমি এইভাবে একটা বাঁকা তার দিয়ে কানেক্ট করে দিলাম ওদের। এটাও একটা প্যারালাল কানেকশন। এমন না যে একদম স্ট্রেট থাকবে বা এরকম থাকবে, বাট তাদের এই জিনিসটা বুঝবেন যে তাদের সবগুলোর ফার্স্ট একটা, ধরেন এটা ফার্স্ট পয়েন্ট, এটা তার সেকেন্ড পয়েন্ট, মানে তার দুই প্রান্ত, তার দুই প্রান্ত গুলা সেম পয়েন্টের সাথে কানেক্টেড, মানে সেম লাইনের সাথে কানেক্টেড। বুঝতে পারছেন? জি স্যার। তাদের ফার্স্ট পয়েন্ট গুলা একটা সেম লাইনের মধ্যে থাকবে, তাদের সেকেন্ড পয়েন্ট গুলা আরেকটা সেম লাইনের মধ্যে থাকবে। বুঝতে পারছেন? মানে একটা কমন কমন লাইন, কমন কমন লাইন বা কমন পয়েন্ট। ধরেন এমনও হইতে পারে সার্কিট, প্যারালাল সার্কিট, ধরেন এটা একটা সার্কিট দিলাম, এইভাবে ধরেন আমি একটা, এটাও একটা প্যারালাল সার্কিট, যদি আমি একটা ব্যাটারি এখানে কানেক্ট করি। কিভাবে স্যার বলেন তো? এদের আমাদের এই রেজিস্ট্যান্সটার দুই মাথা, আর এর দুই মাথা, আর এর দুই মাথা, এটা সবাই দেখেন এই পয়েন্টটা থেকে কানেক্টেড না? যদি একটু ডিফারেন্ট কালার নিই, এটা সবাই ডিফারেন্ট, মানে সেম একটা পয়েন্ট থেকে কানেক্টেড না? সেম একটা পয়েন্ট থেকে কানেক্টেড না? আবার এদিকে যদি খেয়াল করেন, এই পয়েন্টে সবাই বাঁধানো, আমাদের সব কম্পোনেন্ট গুলো। তো তাদের একটা কমন পয়েন্ট থাকে, কমন পয়েন্টে সবগুলো ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট কানেক্ট থাকে। বুঝতে পারছেন সবাই? সবাই কি প্যানেল কানেকশন বুঝতে পারছেন? স্যার মানে সমান্তরাল বর্তনীতে হচ্ছে আহ এই দুই আচ্ছা আমি একটু প্রান্ত লিখে হচ্ছে দিই, তার আমি মাধ্যমে যুক্ত আপনাদের থাকে। লিখে দিই সমান্তরাল বর্তনী সেটা আমাদের একটু লিখে দিই। যদি আমাদের কোনো বর্তনীতে, এখন দেখুন, কোনো বর্তনীতে যদি এমন দেখেন দুই বা ততোধিক রোধ, দুই বা ততোধিক রোধ, তারপর কোষ ও তড়িৎ যন্ত্র, তড়িৎ যন্ত্র এমন ভাবে যুক্ত থাকে, এমন ভাবে যুক্ত থাকে যে সব কয়টা, সব কয়টার এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে, একটি সাধারণ বিন্দুতে, আর একটি সাধারণ বিন্দুতে, আর অপর প্রান্ত গুলা, অপর প্রান্ত গুলো আরেকটি সাধারণ বিন্দু বা কমন পয়েন্টে, আরেকটি সাধারণ বিন্দুতে যুক্ত থাকে। এই ধরনের বর্তনীকে আমরা বলতে যাচ্ছি সমান্তরাল বর্তনী। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন সমান্তরাল বর্তনীর সংজ্ঞা? তো রেসপন্স করেন। ইয়েস স্যার। Okay, জি স্যার। okay. এখন আমরা দেখবো সিরিজ বর্তনী আর সমান্তরাল বর্তনীতে আমাদের কারেন্টের ফ্লোটা কিরকম হয় আর ভোল্টেজের পরিবর্তনটা কিরকম। আমরা প্রথমে আসি শ্রেণী সংযোগ বা সিরিজ কানেকশন। খেয়াল করেন, সিরিজ সার্কিট আমরা দেখছি কি, যে আমাদের কম্পোনেন্ট গুলা একটার পর একটা
ক্রমান্বয়ে সাজানো থাকে। ধরুন আমি 3টা রেজিস্টর আর একটা ব্যাটারি নিয়ে একটা বর্তনী ক্রিয়েট করছি। আচ্ছা, তো এই বর্তনীতে আমাদের এই ব্যাটারিটার কাজ কি স্যার? ভোল্টেজ সাপ্লাই করা, রাইট? তার আমরা জানি কি, আমাদের এখানে ব্যাটারি এটা বড় দ্বারা বোঝানো হয় যে এই প্রান্তে হচ্ছে আমাদের বিভব পার্থক্যটা বেশি, বড় বারটা দ্বারা বোঝানো হয় আমাদের এই প্রান্তে বিভব পার্থক্য বেশি, আর ছোট বার দ্বারা বোঝানো হয় এই প্রান্তে বিভব পার্থক্য মানে বিভবটা কম। ধরেন আমাদের এই পাতের প্রান্ত বিভব হচ্ছে 10 ভোল্ট, আর এই পাতের বিভব হচ্ছে ধরেন 5 ভোল্ট। তাহলে আমাদের এই ব্যাটারির আমাদেরকে কতটুকু বিভব পার্থক্য সাপ্লাই করতে পারবে স্যার? 10 - 5 তথা 5 ভোল্ট বিভব পার্থক্য আমাদের এই সার্কিটকে, আমাদের এই ব্যাটারি সাপ্লাই করতে পারে। এটাকে আপনি একটা সুন্দর অ্যানালজির সাথে কম্পেয়ার করতে পারেন। ধরে নেন এটা আমাদের একটা পাইপ, পানির পাইপ। আমাদের এই পানির পাইপ দিয়ে আমরা পানি পাস করাতে চাচ্ছি, ঠিক আছে? এই যে পাইপের মধ্যে দিয়ে আপনি পানিটা পাস করাতে যাচ্ছেন, এখানে আপনি যে প্রেসার দিয়ে পানিটাকে পাইপের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আনবেন, সেই প্রেসার বা বল বা এনার্জি যেটা আপনি দিয়ে এই পানিটাকে এই মাথা থেকে এই মাথা পাঠাচ্ছেন, সেটাই হচ্ছে আমাদের এই ব্যাটারি বা ভোল্টেজ সোর্স। ভোল্টেজ সোর্স কি করবে? সে এই প্রান্ত থেকে শুরু করে চার্জের প্রবাহ শুরু করবে, এবং এই চার্জের প্রবাহ তো তার তড়িৎ প্রবাহিত হয়ে আমাদের এই রেজিস্টর গুলোর মধ্য দিয়ে যাবে, এবং একটা সময় আবার সেলের মধ্য সেলের শেষ প্রান্তে এসে পৌঁছাবে। আচ্ছা, কারণ আমরা জানি কি, আমাদের কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য বিভব পার্থক্য। আচ্ছা, এখন আপনি আমি ভোল্টেজ সোর্স তথা আমাদের সেলটা দ্বারা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যে এনার্জিটা দিচ্ছেন আমাদের এই চার্জটা ফ্লো হওয়ার জন্য, ঠিক আছে? এখন আমাদের সিরিজের ক্ষেত্রে কি হয়, আহ আমরা জানি যে যেহেতু ওই দিক দিয়ে আমাদের কারেন্ট ফ্লোটা হচ্ছে, আমি কারেন্টকে আই দ্বারা ডিনোট করি। এবং আরেকটা জিনিস আমরা জানি কি, যে আমাদের এটা যদি ব্যাটারি হয়, এটা যদি 10 ভোল্ট হয়, এই পাতটার বিভব যদি হয় 10 ভোল্ট, এই পাতটার বিভব যদি হয় 5 ভোল্ট, আমরা জানি কি আমাদের এটা যদি একটা তড়িৎ বর্তনী হয়, আমরা জানি কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের তড়িৎটা প্রবাহিত হবে, রাইট? আমরা জানি কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের তড়িৎ প্রবাহিত হবে বা চার্জের ফ্লো হবে। আর আমরা যদি ইলেকট্রনের হিসাব করি যে ইলেকট্রনের প্রবাহটা কোন দিক দিয়ে হবে, ইলেকট্রনের প্রবাহ হবে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিক, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিক। এটা একটু সবাই বুঝেন। তার মানে কি, আমরা যদি এই বর্তনীতে আসি, আমাদের তড়িৎ প্রবাহের দিক যদি হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, আমাদের ইলেকট্রনের ফ্লো হবে নিম্ন বিভব থেকে, ওকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিক, উল্টা দিক হচ্ছে ইলেকট্রনের ফ্লো, এটা হচ্ছে আমাদের কারেন্ট। দেখেন সবাই এই দুটো জিনিস বুঝতে পারছেন তো? একটু জান। তো সবাই কি এই দুটো জিনিস বুঝতে পারছেন, তড়িৎ প্রবাহ আর ইলেকট্রনের ফ্লো? হ্যাঁ বলেন সুভা। তার মানে তড়িৎ প্রবাহ হবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, আর ইলেকট্রনের প্রবাহ হবে নিম্ন বিভব হ্যাঁ, থেকে উচ্চ বিভব, এটা বলছো? হ্যাঁ, এবং আচ্ছা। এবং আমরা এটাও বলছিলাম যে তড়িৎ প্রবাহ বলতে বেসিক্যালি কিন্তু ইলেকট্রনের প্রবাহ হয়, বাট যখন তড়িৎ প্রবাহ আবিষ্কৃত হয়েছিল তখন প্রোটনের ফ্লো ধরে তড়িৎ প্রবাহ ধরা হতো। এই জন্য কনভেনশন অনুসারে এখনো তড়িৎ প্রবাহের দিকটা প্রোটনের বা প্রোটন চার্জের ফ্লো এর দিকটাতে ধরা হয়। আর আমরা তড়িৎ প্রবাহ আই যখন লিখি, তখন আমরা পজিটিভ ভোল্টেজ থেকে মানে হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে দেখি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, ওকে। এখন সিরিজ কানেকশনের ক্ষেত্রে খেয়াল করেন যে আমাদের এখানে রেজিস্ট্যান্স আছে একটা, দুইটা, তিনটা। এখানে ঘটনাটা কি ঘটবে খেয়াল করেন, আমাদের সোর্স থেকে আই পরিমাণ কারেন্ট বের হয়ে রেজিস্ট্যান্স গুলোর ভিতর দিয়ে যাচ্ছে, রাইট? এখন এটাকে আপনি একটা পাইপের সাথে তুলনা করতে পারেন কিভাবে? ধরেন আমাদের পাইপে আপনি এখানে একটা টায়ার বসেছেন। ধরে নেন কালার যদি লাল দেয়, ধরেন আপনি আমাদের এই পানির পাইপে একটা টায়ার বসেছেন, ওকে? এরকম ধরেন 3টা টায়ার বসেছে, এখানে একটা বসেছেন টায়ার, আরেকটা টায়ার বসেছেন ধরেন এটা আমাদের পানির পাইপ। এই পানির পাইপে আমি যে পরিমাণ এনার্জি দিয়ে ওয়াটার ফ্লো করাচ্ছি এই ফার্স্ট মাথা থেকে সেকেন্ড মাথা পর্যন্ত পাঠানোর জন্য, সেটাকে আমরা বলতেছি ভোল্টেজ।
এবং পানিটাকে বলতেছি আমরা চার্জ, পানির ফ্লোটাকে বলতেছি আমরা চার্জের ফ্লো, ইলেকট্রনের ফ্লো। এখন দেখেন, এই পানির ফ্লো যাওয়ার সময় এখানে বাধা পাবে না, এই টায়ার গুলোতে বাধা পাবে না। যদি এগুলোকে টায়ার চিন্তা করেন, এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স কে বাধা কাটায়ে আপনি আরো যে এক্সট্রা এনার্জিটা দিচ্ছেন, যে আমাদের এনার্জি সোর্স থেকে যে এনার্জিটা দিচ্ছেন, সেটার কারণে সে এই বাধাটাকে অতিক্রম করে সামনের দিকে আগাচ্ছে। সবাই এটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু জানান। আমাদের এই এনার্জি সোর্স থেকে যে পরিমাণ এনার্জি দিয়ে আমি ওয়াটারটাকে ফ্লো করাচ্ছি, তার কিছু অংশ এখানে ব্যয় হচ্ছে এই বাধাটাকে অতিক্রম করে পানিটার ফ্লো করানোর জন্য। ঠিক আছে, এই জন্য এখানে যে পরিমাণ এনার্জি এনার্জি ব্যবহৃত হচ্ছে বাধাটা অতিক্রম করার জন্য, এটাকে আমাদের সার্কিটের ভাষায় বলা হচ্ছে ভোল্টেজ ড্রপ। অর্থাৎ আমাদের এই ভোল্টেজ সোর্স এনার্জি দিয়ে আমাদের কারেন্টের ফ্লো করাচ্ছে, অর্থাৎ চার্জের ফ্লো করাচ্ছে। এখানে পথে সে কিছু বাধা পাচ্ছে। আমি যদি একটু এখানে আসি, আমাদের এখানে এসে কিছু সে বাধা পাচ্ছে, এবং এই বাধা পেয়ে সে ভোল্টেজ সোর্স থেকে আরো কিছু এনার্জি নিয়ে আমাদের চার্জ গুলোকে আরো পুশ করতেছে সামনে যাওয়ার জন্য, এবং আলটিমেটলি সে শেষ প্রান্ত পর্যন্ত আসতেছে। এখানে যে আমাদের চার্জের মানে চার্জে যে বাধাটা পাচ্ছে এবং ভোল্টেজ যে এনার্জি আমরা দিচ্ছি এখান থেকে, এখানে হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপটা হচ্ছে। এখানে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ, রেজিস্ট্যান্সের কারণে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ। এবং আমাদের সিরিজ সংযোগে টোটাল, ধরেন এই রেজিস্ট্যান্সে কিছু পরিমাণ, ধরেন আমাদের এই ব্যাটারিটা হচ্ছে ধরেন 10 ভোল্টের একটা ব্যাটারি, অর্থাৎ সে 10 ভোল্ট বিভব পার্থক্য সৃষ্টি করতে পারে। তাহলে আমাদের প্রথম রেজিস্ট্যান্সে 3 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়েছে, সেকেন্ড রেজিস্ট্যান্সে ধরেন 2 ভোল্ট ভোল্টেজ ড্রপ হয়েছে, থার্ড রেজিস্ট্যান্সে ধরেন কত হবে, 5 ভোল্ট হবে। এটা আমি কিভাবে বললাম? কারণ হচ্ছে আমাদের একটা সিরিজ সার্কিটে টোটাল আমি যেটুকু ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি, টোটাল ভোল্টেজ যেটুকু সাপ্লাই দিচ্ছি, এটা হবে আমাদের বর্তনীতে টোটাল যেটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে তার সমান। টোটাল ভোল্টেজ ড্রপের সমান। টোটাল ভোল্টেজ ড্রপের সমান। দেখেন সবাই এটুকু বুঝতে পারছেন কিনা সিরিজ সার্কিটে? স্যার, এই লাইনটা বুঝতে পারিনি। আমি এখানে বলতেছিলাম যে আমাদের সোর্স থেকে আমি 10 ভোল্ট বিভব পার্থক্য ক্রিয়েট করতে পারতেছি। এই বিভব পার্থক্যটা আমাদের এখানে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, রাইট? আমাদের রেজিস্ট্যান্সে কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে না? তো এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম, যে টোটাল আপনি যেটুকু ভোল্টেজ সাপ্লাই দিচ্ছেন, ঠিক ততটুকুই আমাদের রেজিস্ট্যান্স গুলোর মধ্যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, টোটালটা। অর্থাৎ আমাদের প্রথম রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ হচ্ছে 3 ভোল্ট, সেকেন্ড রেজিস্ট্যান্সে 2 ভোল্ট, এবং লাস্ট রেজিস্ট্যান্সে 5 ভোল্ট। আর আমার টোটাল ভোল্টেজ সাপ্লাই হচ্ছে 10। এই দুইটা সমান হবে অলওয়েজ। বুঝতে পারছেন? স্যার, সবগুলি ভোল্টেজ যদি মানে রোধ অতিক্রম করতে চলে যায়, তাহলে বাকি অংশ কিভাবে অতিক্রম করবে? এই তো এই জন্যই তো ধরেন না, আচ্ছা ঠিক আছে, ধরেন ধরেন এই হচ্ছে আমাদের 10 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে? অর্থাৎ মানে কি, তার এই পাতে যদি হয় 10 ভোল্ট, এই পাতে হচ্ছে তার 0 ভোল্ট, রাইট? তাহলে আপনি এই পথ ধরে আগায়ে 10 ভোল্টটা খরচ করে এই প্রান্তে এসে 0 ভোল্ট হচ্ছে, রাইট? বুঝতে পারছেন? অর্থাৎ আমার পুরো ব্যাটারির এনার্জিটা, এখানে ভোল্টেজটা ড্রপ হবে পুরাটা। বুঝতে পারছেন? জি স্যার। এবং আরেকটা জিনিস, এখানে ওয়াটার পাইপ যেটার কথা বলতেছিলাম, এটা আমাদের ওয়াটার পাইপ। এই ওয়াটার পাইপে দেখেন প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সেম পরিমাণ পানি ফ্লো হইতেছে, রাইট? প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সেম পরিমাণ পানি ফ্লো হইতেছে, রাইট? পানির কিন্তু কোনো মানে পরিমাণের কিন্তু কোনো চেঞ্জ নাই, রাইট? সেম ভাবে আমাদের সার্কিটে এখানে রেজিস্ট্যান্স থাকলে এখানে ভোল্টেজ ড্রপ হয়ে কিন্তু আমার সেম পরিমাণ কারেন্ট ফ্লোটাই হচ্ছে। আপনি আরেকটু প্রেসার বাড়িয়ে আমাদের এই বাধাগুলো অতিক্রম করতেছেন, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে কিন্তু পানির ফ্লোটা কিন্তু সেমই থাকতেছে, রাইট? আলটিমেটলি। তো আমাদের এই জন্য সিরিজ সার্কিটে সিরিজ সার্কিটে বর্তমানে প্রত্যেকটা পয়েন্টে সেম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো। এটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিটের দ্বিতীয় অবজারভেশন, যে সিরিজ সার্কিটে
প্রত্যেকটা ইকুইপমেন্টে বা প্রত্যেকটা যন্ত্রে সমান কারেন্ট প্রবাহিত হয়। ঠিক আছে। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে আপনারা যদি এই পাইপের আমাদের এই পাইপটা যে কোনো একটা পয়েন্টে প্রেসার মাপার চেষ্টা করেন, মানে এখানে এই পয়েন্টে প্রেসার কত বা এই পয়েন্টে প্রেসার কত, আপনি দেখবেন প্রত্যেকটা পয়েন্টের প্রেসার সেম, মানে পানির প্রেসারটা যদি মাপতে চান দেখবেন সেম। সেম ভাবে আমাদের তড়িৎ বর্তনীতেও প্রত্যেকটা পয়েন্টে সেম পরিমাণ কারেন্ট ফ্লো হয়। এবং সেম পরিমাণ কারেন্ট ফ্লো হওয়ার পিছনে কারণটা কি? ভোল্টেজ ড্রপ হচ্ছে। আমাদের ভোল্টেজ সোর্স থেকে সে ভোল্টেজ পেয়ে সে রেজিস্ট্যান্সটাকে অতিক্রম করে তড়িৎ প্রবাহটাকে সেম রাখছে। সবাই কি বুঝতে পারছেন কিনা একটু জানেন সিরিজ সার্কিটের বিষয়টা? তাহলে আমরা প্যারালাল সার্কিটের বিষয়ে আরেকটু আলাপ আলোচনা করি। সবাই কি সিরিজ কানেকশনের কারেন্ট ফ্লোটা বুঝছেন? আচ্ছা, এর মধ্যে দেখতে পাচ্ছি হুমায়রা আপনার ভিডিওটা অফ ছিল। আচ্ছা, ঠিক আছে, যারা ভিডিও অফ করে ক্লাস করতেন সবাই একটু ভিডিওটা অন। আচ্ছা, যাই হোক, আমরা এটুকু কি বুঝতে পারছি সবাই? ইয়েস স্যার। Okay, জি স্যার। তাহলে আমরা প্যারালাল কানেকশনের ক্ষেত্রে যাই। প্যারালাল কানেকশন আর সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে আমাদের তড়িৎ উপকরণ যন্ত্রগুলো যেমন রোধ এবং কোষ, এগুলো হচ্ছে পরস্পর প্যারালাল থাকে। প্যারালাল থাকে বলতে কি, যে তাদের সবগুলোর এক প্রান্ত একটা কমন পয়েন্টে বাঁধা থাকে এবং আরেকটা প্রান্ত আরেকটা কমন পয়েন্টে যুক্ত থাকে, রাইট? এখন এটা খেয়াল করেন যে আমাদের তড়িৎ প্রবাহের ধর্ম হচ্ছে সে যদি পথ পায়, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে হচ্ছে ও যদি পথ পায় তাহলে ও প্রবাহিত হয়ে যাবে। ধরেন আপনি একটা তার নিলেন, ধরেন এই তার দিয়ে একটা তড়িৎ প্রবাহ দিচ্ছেন, ঠিক আছে? দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করে আপনি একটা তার দিয়ে তড়িৎ প্রবাহিত করতেছেন এবং এই মাথায় এসে আপনি আরো তিনটা তার যুক্ত করে দিচ্ছেন। ওকে, তড়িৎ প্রবাহের ধর্মই এটা। সে এই তড়িৎ প্রবাহটা, কারেন্ট ফ্লোটা এই তিনটা ভাগে ভাগ হয়ে যায়, I1, I2 এবং I3। মানে ও হচ্ছে পথ পেলে সেদিক দিয়ে চলে যাবে। দুইটা পথ পাইছে, তিনটা পথ পাইছে, সে বলছে ওকে। তাহলে খেয়াল করেন এখানে আমাদের সমান্তরাল বর্তনীতে ঘটনাটা কি ঘটতেছে। এটা হচ্ছে ধরেন আমাদের একটা 10 ভোল্টের ব্যাটারি। আমরা জানি যে এটা হচ্ছে আমাদের যেহেতু বড় পাথ, তাই এটাতে হচ্ছে উচ্চ বিভব। তো আমাদের কারেন্ট ফ্লোটা এই দিক থেকে শুরু হবে, রাইট? কারেন্টের ফ্লো কারেন্টের ফ্লো এদিক দিয়ে শুরু হওয়ার পরে এই পয়েন্টে এসে সে কি করবে? সে তিনটা পথ পাচ্ছে, রাইট, যাওয়ার জন্য। সে তিনটা পথ দিয়ে চলে যাবে। সে তিনটা পথ দিয়ে গিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, ওকে। কিছু ভোল্টেজ ড্রপ হবে, এখানে ভোল্টেজ ড্রপ হয়ে কারেন্ট ফ্লো হবে আবার সেম ভাবে। এবং এই টোটাল কারেন্ট গুলা এই পয়েন্টে এসে আবার মিলিত হয়ে কারেন্ট ফ্লো আমাদের এই সেলের ভিতর দিয়ে গিয়ে ঢুকবে। অর্থাৎ আমাদের প্যারালাল কানেকশনের ক্ষেত্রে হয় কি, যে পরিমাণ যে পরিমাণ বা একটু এতে লিখি, যে টোটাল কারেন্ট যেটা বের হয়েছে মানে সেল থেকে, টোটাল কারেন্ট সাপ্লাই, ওকে, এটাকে আমরা লিখি যে বর্তনীতে যতটুকু কারেন্ট ঢুকে
ততটুকু কারেন্টই বের হয়, অর্থাৎ কোনো লস হয় না। ওকে, এটা আপনারা বড় হয়ে আরেকটু যদি ইন্টারমিডিয়েট বা 9 10 উঠবেন, তখন দেখবেন এটাকে কিরশফ ল দিয়ে বলবে যে যেটুকু কারেন্ট আসলে একটা সার্কিটের ঢুকছে সেটুকু কারেন্টে আসলে বের হবে। অর্থাৎ ধরেন এখানে আপনি আই পরিমাণ কারেন্ট দিয়েছেন, এই পয়েন্টে এসে সে তিনটা পথ পাইছে, I1 I2 এবং I3, তিনটা পথ এসে ভাগ হয়ে গেছে। অর্থাৎ এখানে যদি 10 এম্পিয়ার কারেন্ট থাকে, 10 এম্পিয়ার কারেন্ট দেন, এই পয়েন্টে এসে সে ধরেন এখানে 3 এম্পিয়ার যাবে, এখানে 2 এম্পিয়ার যাবে, এখানে 5 এম্পিয়ার, অর্থাৎ সামটা সেম থাকে। হ্যাঁ, ধরেন আমাদের এই প্যারালাল সার্কিটে আমি এখানে 10 এম্পিয়ার কারেন্ট ফ্লো করাচ্ছি, এটা এখানে এসে তিন ভাগে ভাগ হয়ে যাবে, তিনটা পথ পাইছে সে, তিনটা পথে তিন ভাগে ভাগ হয়ে যাবে। ধরেন এখানে 3 এম্পিয়ার, এখানে 2 এম্পিয়ার, এখানে 5 এম্পিয়ার। বুঝতে পারছেন সবাই? আমাদের প্যারালাল সার্কিটের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ বলেন। স্যার আগের মানে শ্রেণী সংযোগ বর্তনীতে তো রোধের সময় আবার হচ্ছে মানে শক্তি প্রয়োগ করা লাগতো, তো এখানে হ্যাঁ হ্যাঁ, শক্তি লস, তো এখানেও তো রোধ আছে, তাহলে এখানে কেন মানে কোনো দেখেন শক্তি? দেখেন দেখেন এই পয়েন্টে আসা পর্যন্ত তো সে কোনো বাধা পাইছে? কোন এই পয়েন্টে পয়েন্ট? আসা পর্যন্ত সে কি কোনো বাধা পাইছে? এখানে কোনো রেজিস্ট্যান্স আছে এই পথ জুড়ে? সে বাধা না পাইলে সেমই থাকবে। আপনি এটাকে একটা সিম্পল তারার মতো হিসাব করতে পারেন যে আমার এই প্রান্তে যদি আই কারেন্ট ফ্লো থাকে, এই পয়েন্টেও সেম আই ফ্লো থাকবে, এই পয়েন্টেও সেম কারেন্ট ফ্লো আই থাকবে। তাহলে আপনি চিন্তা করেন এই পয়েন্টে আসার পরে এই পথ দিয়ে যাওয়ার সময় সে তিনটা পথ পাইছে, সে তিনটা পথে ভাগ হয়ে যায়। এটা হচ্ছে মানে কারেন্টের নিয়ম আর কি, যে সে তিনটা যদি একদিক থেকে এসে যদি সে তিনটা পথ পায়, তাহলে সে ভাগ হয়ে যায় সব মানে একটা রেশিওতে। বুঝতে পারছেন? জি স্যার। এবং আপনি যেটা বলতে চাচ্ছেন যে ভোল্টেজের বিষয়টা আপনাকে বুঝাই। দেখেন, ভোল্টেজ বা বিভব পার্থক্য আমরা জিনিসটা মাপি কিভাবে? দুই প্রান্তের জন্য মাপি না, যে দুই প্রান্তের, এই দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট, রাইট? এভাবেই তো বলি না, যে এই দুই প্রান্তের বিভব পার্থক্য 10। তাহলে আপনি খেয়াল করেন এই দুই প্রান্ত এবং এই দুই প্রান্ত, আর এই দুই প্রান্ত ডিফারেন্ট কালার, আমাদের রেজিস্ট্যান্সের এই দুই প্রান্ত, এই দুই প্রান্ত আর এই দুই প্রান্ত। আপনি দেখেন তো আসলে এই দুই প্রান্তের মধ্যে কোনো আর কোনো বাধা বা রেজিস্ট্যান্স আছে কিনা এদের এই কমন এন্ড পয়েন্ট গুলোর মধ্যে, জি না। এইটুকুর মধ্যে? তাহলে এই পয়েন্টের বিভব পার্থক্য যা, এই পয়েন্টের বিভব পার্থক্যটা যেহেতু কোনো ভোল্টেজ ড্রপ হওয়ার কোনো অপশন নেই, দেখেন এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে ভোল্টেজ ড্রপ হওয়ার কোনো অপশন নেই। এই পথে কোনো রেজিস্ট্যান্স নেই, ভোল্টেজ ড্রপ হওয়ার কোনো অপশন, সেম এখানেও, এখানে। তাহলে এই পয়েন্ট গুলার বিভব পার্থক্য সেম 10, 10 ভোল্ট, 10 ভোল্ট, 10 ভোল্ট। ওকে, সবাই বুঝতে পারছেন? এবং দেখেন সিমিলার ভাবে আমরা যদি এই পাশেরটার জন্য যদি চিন্তা করি, ধরেন এই পাশে 0 ভোল্ট আর এই পাশে 10 ভোল্ট, তাহলে খেয়াল করেন আমাদের এই পথে যেতে কোনো রেজিস্ট্যান্স নাই বা ভোল্টেজ ড্রপ নাই, এই পথে কোনো রেজিস্ট্যান্স নাই, ভোল্টেজ ড্রপ নাই, এই পথেও কোনো রেজিস্ট্যান্স নাই, ভোল্টেজ ড্রপ, এই পথেও কোনো রেজিস্ট্যান্স নাই, ভোল্টেজ ড্রপ। তাহলে এখানে যা 0 ভোল্ট, এই পয়েন্টেও 0 ভোল্ট, এই পয়েন্টেও 0 ভোল্ট এবং সব পয়েন্টে 0, এই এই পাশে সব পয়েন্ট, অর্থাৎ এখানে 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট, এখানে 0 ভোল্ট, এখানে 0। দেখেন সবাই এই জিনিসটা বুঝতে পারছেন কিনা একটু জান। সবাই এই জিনিসটা বুঝতে পারছেন কিনা একটু জান। স্যার আগেরটাতে 10 ভোল্ট, তাহলে পরটাতে 0 ভোল্ট। তাহলে আমাদের এখানে টোটাল 10 ভোল্টটাই, আমাদের এখানে টোটাল 10 ভোল্টটাই ড্রপ হয়েছে। অর্থাৎ আমাদের প্যারালাল বর্তনীতে সবগুলো রেজিস্ট্যান্সে সেম পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, এবং সেটা হয় সেলের দুই প্রান্তে যেটুকু থাকে সেটুকু। বুঝছেন? মানে আগে 10 ভোল্ট ব্যয় হয়ে গেছে, এজন্য পরে 0 ভোল্ট ব্যয় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের সার্কিটটাতে এরকম ঘটবে যে আমাদের এই সেল থেকে 10 ভোল্ট এনার্জি আপনি সাপ্লাই দিচ্ছেন, এই 10 ভোল্ট এনার্জি প্রত্যেকটা রেজিস্ট্যান্স পাবে, অর্থাৎ তারা তিনটা রেজিস্ট্যান্সই সেম পরিমাণ এনার্জি পেয়ে চার্জটাকে ফ্লো হইতে দিবে। তা 10 ভোল্ট পুরোটাই এখানে মানে ব্যবহৃত হয়ে যাবে চার্জকে ফ্লো করানোর জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। বুঝতে পারছেন? জি স্যার।
তাহলে আমরা পাইলাম যে প্যারালাল সার্কিটে একটা second, আচ্ছা, তো প্যারালাল বর্তনীর জন্য আমরা আরেকটা জিনিস কি পাইছি স্যার, যে বর্তনীর দুই প্রান্তে মানে বর্তনীর একটা তড়িৎ যন্ত্র এর দুই প্রান্তের বিভব পার্থক্য ব্যাটারি বা সেল বা কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান। এটা হচ্ছে আমাদের প্যারালাল সার্কিট বা প্যারালাল কানেকশনের দুইটা বৈশিষ্ট্য। সবাই দুইটা বৈশিষ্ট্য বুঝতে পারছেন কিনা একটু জান স্যার, সবাই এই দুইটা বৈশিষ্ট্য বুঝতে পারছেন কিনা একটু জানো। আচ্ছা, এখন আমরা দেখবো যে সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশনের মধ্যে মানে কোনটা বেটার বা কোনটা করলে বেটার হয়। শুরু করে সিরিজ কানেকশনের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম স্যার, যে আমাদের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছিল, রাইট? সেম পরিমাণ যদি কারেন্ট ফ্লো হয় এবং এটা যদি আমাদের ভোল্টেজ সোর্স হয়, মানে যে দিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এখন দেখেন সিরিজ কানেকশনে আমাদের একটা রেজিস্ট্যান্সের পর আরেকটা রেজিস্ট্যান্স পরপর যুক্ত আছে। ধরেন এটাকে যদি আপনি একটা বাল্ব হিসেবে চিন্তা করেন, ধরুন দুইটা বাল্ব বাল্ব লাগাইছে আমি বর্তনীতে, সিরিজ কানেকশন। আমাদের এই প্রথম লাইটটা যদি নষ্ট হয়ে যায়, ধরেন এটা নষ্ট হয়ে গেছে, তার মানে কি এখানে নষ্ট হয়ে যাওয়া বলতে বোঝাচ্ছে যে আমাদের সার্কিটের এই পয়েন্টটা খালি হয়ে গেছে। খালি হয়ে গেলে কি আমাদের এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হতে পারবে? এই জি পাশ না। থেকে এই পাশে কি কোনো কারেন্ট ফ্লো হতে পারবে? তাহলে আমাদের এখানে হবে কি, আমাদের বর্তনীতে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে যে এরকম হয়ে গেছে। তাহলে এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হওয়া পসিবল না, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা কারেন্ট আসার কোনো রাস্তা নেই। তাহলে আমাদের বর্তনী আর কাজ করবে না। বুঝতে পারছেন? এবং সেম ভাবে যদি আমাদের দ্বিতীয় লাইটটা যদি নষ্ট হয়ে যেত প্রথম লাইটের পরিবর্তে, ধরেন সেম সার্কিট আমাদের এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, ধরেন আমাদের সেকেন্ড লাইটটা নষ্ট হয়ে গেছে, তখন কি কারেন্ট ফ্লো ঘটবে কোনো? বলেন তো সবাই। যদি সেকেন্ড লাইটটা নষ্ট হয়ে যায়, তখন কি কোনো কারেন্ট ফ্লো স্যার হবে? স্যার, পরে তো শেষ মাথা পর্যন্ত পৌঁছাতে পারবে না। এক্স্যাক্টলি, অর্থাৎ আমাদের বর্তনীটাই সম্পূর্ণ হবে না। এখানে ফাঁকা হয়ে গেছে, তাহলে কারেন্ট ফ্লো এই দিক থেকে তো এই পাশে আসতে পারতেছে না, রাইট? কানেক্ট হওয়ার কোনো ওয়েই নেই। সো আমাদের বর্তনী আবারও নষ্ট হয়ে যায়। তো এক্ষেত্রে শ্রেণী সংযোগের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, যদি আমাদের একটা অ্যাপারেটাস বা একটা যন্ত্র যদি নষ্ট হয়, আমাদের পুরো বর্তনীটা ইউজলেস হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমরা বাসা বাড়িতে সাধারণত এটা করি না, যে আমাদের বাসা বাড়িতে যে লাইট সুইচ ফ্যান গুলো আছে, ওগুলো আমরা সিরিজে রাখি না, আমরা অলওয়েজ প্যারালালে রাখার চেষ্টা করি। কারণ একটা জিনিস নষ্ট হয়ে যদি আপনার সবগুলো জিনিস নষ্ট হয়ে যায়, তাহলে তো হলো না, বুঝেন না? বুঝতে পারছেন সবাই বিষয়টা? এই জন্য বলা হয় যে গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে আমরা প্যারালাল কানেকশন ইউজ করি। আচ্ছা, এখন প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আসি। ধরুন প্যারালাল কানেকশনের সুবিধা কি দেখেন। ধরেন আপনি প্যারালাল কানেকশনে তিনটা লাইট লাগাইছেন। আপনি জানেন যে আমার এই ব্যাটারির বিভব পার্থক্য যদি হয় 10 ভোল্ট, তাহলে আমার এই রেজিস্ট্যান্স বা এই বাল্ব আর এই বাল্ব তিনটাই কিন্তু সেম 10 ভোল্ট বিভব পার্থক্য পাচ্ছে, রাইট?
যে সমান পরিমাণ বিভব পার্থক্য তিনটা রেজিস্ট্যান্স পাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের বিভব পার্থক্য যদি সমান পেয়ে থাকে তাহলে তারা সমানভাবে জ্বলবে। তারা সমানভাবে জ্বলবে, কারণ সেম পরিমাণ এনার্জি দিচ্ছে তিনটা রেজিস্ট্যান্সের জন্য। বুঝতে পারছেন সবাই? আমাদের ভোল্টেজ সোর্স তিনটা রেজিস্ট্যান্সের জন্য সেম পরিমাণ এনার্জি দিচ্ছে, সো সেম ভাবে চার্জ মানে কারেন্টের ফ্লোটা হবে এবং এরা আসলে সেম ভাবে জ্বলবে, সমান উজ্জ্বল ভাবে জ্বলবে। আর সিরিজ কানেকশনের ক্ষেত্রে কি হয় খেয়াল করেন, আমাদের এখানে ভোল্টেজ ড্রপ যদি হয় 3 ভোল্ট, এখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে 2 ভোল্ট, টোটাল ভোল্টেজ যদি হয় 5 ভোল্ট, তাহলে দুইটা ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজ যদি ডিফারেন্স হয় তাহলে তারা সেম ভাবে জ্বলবে। সবাই কি তো বুঝতে এখানে কি পারছেন? দুইটা হতে পারবে না, মানে বুঝিনি। আড়াই আড়াই করে হতে পারবে না? এই যে বুঝিনি। সিরিজ বর্তনীতে হ্যাঁ, হ্যাঁ। ওইখানে কি আড়াই আড়াই মানে দুটো সমান হতে পারবে না ভোল্টেজ? মানে বুঝিনি, ভোল্টেজ ড্রপের কথা বলতেছেন? জি স্যার। ভোল্টেজ ড্রপের কথা বলতেছেন? এখন দেখেন ভোল্টেজ ড্রপ সেম হওয়ার জন্য এটা রেজিস্ট্যান্সের ভ্যালুটা স্পেশাল হওয়া লাগবে, লাইক এটা মেজার করা লাগবে, মেজার করতে পারেন। ধরেন এখানে আমি 10 ভোল্ট একটা ব্যাটারি দিছি, বা ধরেন 9 ভোল্ট একটা ব্যাটারি দিছি, এখানে 3 ভোল্ট করে ভোল্টেজ ড্রপ হচ্ছে, আর কারেন্ট ফ্লো ধরেন 10 অ্যাম্পিয়ার। এখান থেকে রেজিস্ট্যান্সের ভ্যালু বের করতে হবে, ভ্যালু বের করে দেখতে পারেন কত আসে। ধরেন বের করি, ইকুয়ালস আই, আমাদের ভি এর ভ্যালু হচ্ছে 9 ভোল্ট, আই এর ভ্যালু হচ্ছে 10 অ্যাম্পিয়ার, ভ্যালু আসে 9/10। অর্থাৎ আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু হওয়া লাগবে 9/10, দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালু হওয়া লাগবে 9/10। সেক্ষেত্রে স্যার আমাদের মানে স্পেসিফিক এই 9/10 ওহমের জন্য আমাদের এই বাল্ব দুইটা সেম ভাবে জ্বলবে, যেহেতু তার মধ্যে সেম ভোল্টেজ ড্রপ হচ্ছে। বুঝতে পারছেন? বাট সব অ্যাপারেটাসের রেজিস্ট্যান্স তো সেম হবে এমন, রেজিস্ট্যান্স তো এক একটা ডিফারেন্ট হইতে পারে, কিন্তু রেজিস্ট্যান্স এক একটা ডিফারেন্ট হইলেও আমাদের প্যারালাল কানেকশনে সবগুলো সেম ভাবে জ্বলবে, এটাই বুঝাতে চাচ্ছি। বুঝতে পারছেন? আর স্যার বুঝতে পারছেন? জি, জি স্যার। তাহলে আমরা এটা বুঝলাম যে আমাদের সিরিজ কানেকশন যদি আমরা দুইটা রেজিস্ট্যান্স যুক্ত করি তাহলে তারা মানে দুইটা বাল্ব যদি যুক্ত করি তাহলে তারা সমানভাবে জ্বলবে না। আর যদি আমরা প্যারালাল কানেকশন দুইটা বা তিনটা বাল্ব যতগুলো বাল্ব যুক্ত করি তারা সমানভাবে জ্বলবে। এই জন্য আমরা বেসিক্যালি গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে প্যারালাল কানেকশনটা বেশি প্রেফার করে থাকি। এবং এখানে খেয়াল করেন, ধরেন আমাদের এখানে একটা বাল্ব ধরেন নষ্ট হয়ে গেছে, ধরেন আমাদের নিচের বাল্বটা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে বলেন তো স্যার? আমাদের এখানে একটা ফাঁকা পথ ক্রিয়েট হবে ঠিক, কিন্তু আমাদের দেখেন কারেন্টটা ধরেন এদিক দিয়ে বের হয়েছে, আমাদের ব্যাটারি থেকে কারেন্ট ফ্লো বের হয়েছে, বের হয়ে সে এদিকে একটা পথ পাইছে, এদিকে একটা পথ পাইছে, এদিকে একটা পথ পাইছে। বাট এদিকের পথটা সে ফুলফিল না করতে পারলো, সে বাকি দুইটা পথ দিয়ে কিন্তু যেতে পারে, রাইট? এদিক দিয়ে তো আসার রাস্তা আছে, তাই না? দেখেন তো, এদিক দিয়ে আবার আসার রাস্তাটা কিন্তু রয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের সার্কিট আসলে কিন্তু ব্রেক হয়, এই জন্য আমাদের একটা বাতি যদি নষ্ট হয়ে যায় আমাদের বাকি বাতিগুলো জ্বলবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। প্যারালাল কানেকশন এই জন্য আমাদের একটা বাতি নষ্ট হলো বা দুইটা বাতি নষ্ট হলো আমার বাকি জিনিসগুলো আসলে ঠিকঠাক থাকতেছে বা জ্বলতেছে। তাহলে আমরা সিরিজ বর্তনী বুঝলাম, প্যারালাল বর্তনী বুঝলাম। আমরা এখন চলে আসি আপনাদের লাস্ট টপিক প্লাস অ্যামিটার ভোল্টমিটার এগুলো নিয়ে। অ্যামিটার এখানে যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যামিটার। অ্যামিটার বা এটা সংকেতটা হচ্ছে আমাদের বর্তনীতে আমরা কানেক্ট করি যখন, তখন সংকেতটা থাকে এরকম। অ্যামিটার হচ্ছে একটা বৈদ্যুতিক ডিভাইস যেটার ভিতরে হচ্ছে আমাদের একটা গ্যালভানোমিটার থাকে। গ্যালভানোমিটার আমাদের অ্যামিটারটা আগে কিসের জন্য ইউজ করা হয় এটা বলি। আমাদের অ্যামিটার হচ্ছে অ্যাম্পিয়ার মাপার যন্ত্র। অর্থাৎ আমাদের একটা বর্তনীতে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দিয়ে লেখা আছে। অর্থাৎ অ্যামিটার দিয়ে হচ্ছে আমরা একটা বর্তনীতে কি পরিমাণ কারেন্ট ফ্লো হয়, কি পরিমাণ কারেন্ট ফ্লো হয় সেটা আমরা মাপ অ্যামিটার দিই। ওকে, এবং এর ভিতরে একটা গ্যালভানোমিটার থাকে যেটা হচ্ছে মেইন মেশিন।
গ্যালভানোমিটারটা হচ্ছে এমন যে এটার ভিতরে একটা ম্যাগনেট থাকে। এই তড়িৎ তড়িৎ আর চৌম্বকের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা আপনারা 9-10 গেলে পড়বেন, যে তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা সম্পর্ক আছে। তো তড়িৎ প্রবাহিত হইলে আমাদের এই অ্যামিটারটাকে যদি আমরা বর্তনী, এখানে একটা পজিটিভ সাইন থাকে একটা নেগেটিভ সাইন থাকে, দুইটা তার নিয়ে যদি আমি অ্যামিটারটাকে বর্তনীর সাথে সংযুক্ত করি, তখন আমাদের এই অ্যামিটারটা একটা রিডিং দেয়। কিভাবে রিডিং দেয়? যখন এর ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো হয়, এই অ্যামিটারের ভিতর দিয়ে যখন কারেন্টটা ফ্লো হয়, তখন গ্যালভানোমিটারের ভিতরে থাকা চৌম্বক একটা কম্পন, এই কম্পন থেকেই আমাদের এই গ্যালভানোমিটারের এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, যে এখানে যে একটা লাইন আছে, এই জিনিসটা হচ্ছে বিক্ষেপ। এখানে বিক্ষেপ দেয়। এবং এই বিক্ষেপ থেকে আমরা আসলে মেজার করতে পারি যে 2 অ্যাম্পিয়ার না 3 অ্যাম্পিয়ার না কত অ্যাম্পিয়ার, এটা মেজার করা যায়। তো এটা আসলে অনেক মানে প্রায় 100-200 অ্যাম্পিয়ার পর্যন্ত মেজার করা যায়, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যামিটার। সবাইকে অ্যামিটার জিনিসটা বুঝতে পারছেন কি একটু জানো? এখানে একটা কাঁটা থাকে, এই কাঁটাটা বিক্ষেপের মাধ্যমে আমরা বুঝতে পারি কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। এবং এই কাঁটাটা বিক্ষেপ দেয় কেন? কারণ এখানে ভিতরে যে গ্যালভানোমিটারটা আছে ওইটার ভিতরে থাকা চৌম্বকের কম্পনের কারণে। সবাই বুঝতে পারছেন কিনা একটু জানো? জি স্যার, বুঝতে পারছি। এবং এই অ্যামিটারের ভিতরে থাকা গ্যালভানোমিটারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এই গ্যালভানোমিটার তথা অ্যামিটারটাকে আমাদের বর্তনীতে সিরিজে সংযুক্ত করতে হবে। ধরেন এটা আমাদের একটা বর্তনী, ঠিক আছে। আমি এই বর্তনীতে কারেন্ট মাপতে চাচ্ছি। তো আমার এখানে যদি একটা অ্যামিটার যুক্ত করতে চাই, আমি এখানে একটা অ্যামিটার যুক্ত করলাম। এই অ্যামিটারটাকে আমাকে অবশ্যই এই বর্তনীর সাথে সিরিজে যুক্ত করতে হবে। অর্থাৎ মানে আমাদের অ্যামিটার যেটা, অ্যামিটারের প্রথম মাথাটাকে আমার অন্য একটা রেজিস্টরের শেষ মাথায় লাগাতে হবে। আপনার প্রথম মাথাটাকে এই পাশের কোন একটা জিনিসের সাথে লাগাতে হবে। অর্থাৎ তার জিনিসটা সিরিজে থাকতে হবে আর কি। বেসিক্যালি এমিটারকে সবসময় বর্তনীতে সিরিজে রাখতে হবে, আদারওয়াইজ ভিতরে থাকা গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে। আমরা এমিটারকে সবসময় সিরিজে লাগাই। এমিটারকে বর্তনীতে সিরিজে যুক্ত করতে হবে। অন্যথায় কি হবে স্যার, আমাদের যন্ত্রটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এমিটারকে আমরা বর্তনীতে সিরিজে যুক্ত করে দেখালাম। দেখি যদি প্যারালাল একটা বর্তনী দিই, ধরেন আমি এরকম একটা প্যারালাল সার্কিটের বা প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে এই বর্তনীতে আমার তড়িৎ প্রবাহ কত। তাহলে কি করবো স্যার? আমাদের অ্যামিটারটাকে কোথায় বসাবো বলেন তো? স্যার আমাদের স্যার সিরিজে একেবারে রাখতে, উপরে না? সিরিজে যুক্ত করতে হবে। তার মানে কি, তার একটা মাথা আমরা যদি এখানে প্রেস করি, তার শেষ মাথা ব্যাটারির প্রথম মাথার সাথে যুক্ত আছে, এবং তার প্রথম মানে ফার্স্ট পয়েন্ট আমাদের এই রেজিস্ট্যান্স গুলোর 5 মাথার সাথে যুক্ত আছে। এভাবে আমরা সিরিজে যুক্ত করে পুরো বর্তনীর জন্য তড়িৎ প্রবাহের পরিমাপ নির্ধারণ করি। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? প্যারাল কানেকশনের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যামিটার যুক্ত করতে পারি, এবং সিরিজ কানেকশনের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যামিটার যুক্ত করতে পারি। জি স্যার, বুঝতে পারছি। অর্থাৎ আমাদের মেশিন যন্ত্রটাই হচ্ছে বর্তনীর সাথে সিরিজে রাখতে হবে।
আচ্ছা, আর অ্যামিটারের ক্ষেত্রে আরেকটা জিনিস যে আমরা দেখতেছিলাম এখানে যে অ্যামিটার যে মেশিনটা আছে, এখানে একটা পজিটিভ প্রান্ত থাকে আর একটা নেগেটিভ প্রান্ত থাকে। পজিটিভ প্রান্তটাকে অবশ্যই এবং অবশ্যই আমাদের যে বর্তনী আছে, বর্তনীর যে পজিটিভ টার্মিনাল আছে ওইটার সাথে কানেক্ট করতে হবে। আর যে নেগেটিভ টার্মিনালটা আছে ওই নেগেটিভটাকে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করতে হবে, টার্মিনাল তথা প্রান্ত। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, আদারওয়াইজ আমাদের সেটা গ্যালভানোমিটারটা শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এবং ধনাত্মক প্রান্তটা কিভাবে বুঝছেন? সাধারণত ধনাত্মক প্রান্তটা হচ্ছে আমাদের লাল থাকে, পজিটিভ টার্মিনালটা লাল থাকে আর নেগেটিভ টার্মিনালটা কালো থাকে। এভাবে দেখে সার্কিটের পজিটিভ, যে আমাদের ব্যাটারির পজিটিভ পার্ট আছে, পজিটিভ পার্টটা এমিটারের পজিটিভ পার্টের সাথে যুক্ত করবেন আর নেগেটিভ পার্টটা নেগেটিভ পার্টের সাথে এভাবে যুক্ত করলে বেসিক্যালি আমাদের এমিটার দ্বারা আমরা সরাসরি অ্যাম্পিয়ার এককে কারেন্ট মাপবো। এরপর আসি ভোল্ট মিটার। ভোল্ট মিটার এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটা ভোল্ট মিটার, এখানে ভি দ্বারা বোঝা হচ্ছে আমাদের একটা ভোল্ট মিটার। এবং সেম অ্যামিটারের মতো এখানেও ভিতরে একটা গ্যালভানোমিটার আছে এবং একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল আছে। আমরা ভোল্ট মিটারকে বর্তনীতে যুক্ত করে ওই বর্তনীতে দুই প্রান্তে, বর্তনীর যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য ভোল্ট এককে মাপতে। ভোল্ট মিটার হচ্ছে একটা মেশিন যেটার দ্বারা আমরা বর্তনীর বর্তনীর যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতে পারি। বর্তনীর যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য ভোল্ট এককে। এবং সেম এখানে একটা ডিফারেন্ট টাইপের একটা গ্যালভানোমিটার আছে, একটা ডিফারেন্ট টাইপের গ্যালভানোমিটার আছে যেটা হচ্ছে সেম ভিতরকার তড়িৎ ক্ষেত্রের সাথে যখন আমরা তড়িৎ সার্কিটের সাথে যখন যুক্ত করব তখন এর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে এর ভিতরকার ম্যাগনেটটাও কম্পিত হয় এবং এই কম্পন থেকে আমাদের যে এখানে যে সূক্ষ্ম যে কাঁটাটা দেখতে পাচ্ছেন এটা বিক্ষেপ দিয়ে আমাদেরকে পরিমাপটা দেখায় যে এখানে 6 ভোল্ট নাকি কত ভোল্ট। এবং এখানে দাগ কাটা যেগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে মানে মাইক্রোমিটার, মাইক্রো বা মিলি এককে কনভার্ট করার জন্য দেওয়া হয়েছে, এগুলো কনভার্ট করে নেওয়া যায়। সো আমরা এই ভোল্ট মিটার দ্বারা মাইক্রো মিলি লেভেল পর্যন্ত ভোল্ট মেজার করতে পারি। তো মেকানিজম সেম অ্যামিটারের মতো, এখানে হচ্ছে চৌম্বকের কম্পন থেকে আমরা ভোল্টেজ বা বিক্ষেপ, কাটা বিক্ষেপ, বিক্ষেপ দেখে আমরা ভোল্টেজ। আচ্ছা, আহ কোথায় ছিলাম? ভোল্ট মিটার দেখতেছেন। আচ্ছা, তো আমরা ভোল্ট মিটার দিয়ে হচ্ছে বর্তনীর যে কোনো দুই প্রান্তের বিভব পার্থক্য মাপি। এবং আমাদের বর্তনীতে ধরেন আমি একটা বর্তনীর যে কোনো দুই পয়েন্টের বিভব পার্থক্য মাপতে যাচ্ছি, তাহলে আমাদের ধরেন এখানে একটা বর্তনী দিলাম,
ধরুন একটা সমান্তরাল বর্তনী নিলাম, ভোল্টমিটারের চিহ্ন হচ্ছে, সিম্বল হচ্ছে বর্তনীতে এরকম যে ভি দ্বারা একটা ভি গোল দ্বারা বুঝাই যে আমি এখানে একটা ভোল্টমিটার কানেক্ট করতেছি। ধরেন এখানে আমার একটা সেল আছে, আমি চাচ্ছি যে আমার এই দুই পয়েন্টের বিভব পার্থক্য কত। ধরেন এই সেলের আমি ভোল্টেজটা জানি না, ধরেন এটা 10 ভোল্ট, সেটা আমি জানি না, আমি ভোল্ট মিটার দ্বারা মেজার করতে যাচ্ছি। তাহলে আমার করতে হবে কি, এই দুই প্রান্তের সমান্তরালে আমার একটা ভোল্ট মিটার কানেক্ট করতে হবে। আমাদের ভোল্ট মিটার সবসময় আমরা বর্তনীর সাথে সমান্তরালে যুক্ত করি, সমান্তরালে যুক্ত করব, এবং তাহলে আমরা দুই প্রান্তের বিভব পার্থক্য পাবো। আর সেম ভাবে যদি সিরিজ সার্কিটের ক্ষেত্রে যদি আমরা ভোল্ট মিটার যুক্ত করতে চাই, এটা আমার একটা সিরিজ সার্কিট, আপনি চাচ্ছেন যে দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতে, যে আপনি যদি এই সেলের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপতে চান, তাহলে আমাদের সেলের সাথে প্যারালালে একটা ভোল্টমিটার লাগাতে হবে। আপনি যদি জানতে চান যে এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, তাহলে এই দুই প্রান্তের সমান্তরালে একটা ভোল্টমিটার লাগাতে হবে। আপনি যদি জানতে চান এই রেজিস্ট্যান্সের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, তাহলে এর দুই প্রান্তে প্যারালালে আমাদের একটা ভোল্টমিটার যুক্ত করতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখা লাগবে যে আমাদের ভোল্টমিটার যেটা আছে সেটারও দুইটা টার্মিনাল আছে, আপনারা ছবি থেকে দেখতে পাচ্ছেন যে সাধারণত পজিটিভ সাইড টার্মিনালটা হচ্ছে লাল হয় আর নেগেটিভ টার্মিনালটা হচ্ছে কালো হয়। তো সেম ভাবে আমরা এমিটার যেভাবে কানেক্ট করছিলাম যে পজিটিভ ভোল্টমিটারের পজিটিভ টার্মিনালের সাথে আমাদের যে ভোল্টেজ সোর্স আছে ওটা পজিটিভ টার্মিনাল যুক্ত করা লাগবে। অর্থাৎ এটা যদি আমাদের ভোল্ট সোর্সের পজিটিভ টার্মিনাল হয়, এটা আমাদের ভোল্ট মিটারের পজিটিভ টার্মিনাল হতে হবে। আর এটা যদি নেগেটিভ টার্মিনাল হয়, এই পাশেটা নেগেটিভ টার্মিনাল হবে। বুঝতে পারছেন সবাই? অর্থাৎ আমাদের এখানে যে পজিটিভ টার্মিনালটা আছে এটা যুক্ত করতে হবে এখানে, আর যে নেগেটিভ টার্মিনালটা আছে ওটা যুক্ত করতে হবে। দেখেন সবাই বুঝতে পারছেন কি একটু জান, সবাই কি বুঝতে পারছেন কি একটু জান। জি স্যার। এই গেল মিটার ভোল্ট মিটার। আর আচ্ছা, আপনাদের আরেকটা ছোট্ট বিষয় আছে ফিউজ, ওটা একটু দেখাই দিই। স্যার ভোল্ট মিটারের কার্যক্রম কি বুঝতে পারছেন সবাই একটু জানা, অ্যামিটার আর ভোল্ট মিটারের কার্যক্রমটা বুঝতে পারছেন কিনা একটু জানা। জি স্যার। আমরা এখন ছোট্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফিউজ। ফিউজ জিনিসটা এটা এখন যদি খুব একটা ইউজ হয় না, এখন সার্কিট ব্রেকার ইউজ হয়। ফিউজ বর্তমানে আমরা মাঝে মাঝে বাসা বাড়ির ক্ষেত্রে সাধারণত আমরা একটা ফিউজ বলতে একটা জিনিস ইউজ করি, যেটা হচ্ছে একটা তার। বেসিক্যালি ফিউজ হচ্ছে একটা তার। এই তারটা তৈরি হয় হচ্ছে টিন আর সীসা দ্বারা। টিন আর সীসার একটা হাইব্রিড মিক্স করে, টিন আর সীসার হাইব্রিড মিক্স করে আমরা এই ফিউজের তারটা রেডি করি। ঠিক আছে, টিন আর সীসার সংকর, আপনাদের বই লেখা আছে সংকর বা হাইব্রিড। আমরা এই দুটো মিক্স করে একটা অ্যালয় ক্রিয়েট করি। এই অ্যালয় দ্বারা ক্রিয়েটেড তারটা হচ্ছে আমাদের ফিউজ। এই তারটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে এই তারটা হচ্ছে খুবই চিকন হয় সাধারণত, আর এর গলনাঙ্কটা খুব কম হয়। গলনাঙ্ক কি স্যার? যে তাপমাত্রায় আমাদের একটা বস্তু, যে কোনো পদার্থ গলে যায়, কঠিন পদার্থ গলে যায়। তো আমাদের এই ফিউজ বা তারটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা চিকন হয় আর এটার গলনাঙ্ক হয় কম। গলনাঙ্ক কম হওয়ার কারণে আমরা বাসা বাড়িতে এই ফিউজটাকে ইউজ করি, যাতে আমাদের কোনো অ্যাপারেটাস, কোনো যন্ত্রে যাতে অতিরিক্ত কারেন্ট ফ্লো হয়ে আমাদের ওই যন্ত্রটা নষ্ট না হয়ে যায়। সাধারণত আপনারা দেখবেন যে বাসা বাড়িতে আমাদের যত ডিভাইস আছে ওগুলোর উপরে একটা এম্পিয়ার লেখা থাকে, যে ধরেন 3 এম্পিয়ার বা 4 এম্পিয়ার বা 7 এম্পিয়ার। অর্থাৎ হচ্ছে ওই যন্ত্রটা 7 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট ফ্লো নিতে পারে। এর বেশি যদি কারেন্ট ফ্লো হয়, ধরেন একটা ফ্রিজের মধ্যে আপনি 200 এম্পিয়ার কারেন্ট ফ্লো করাচ্ছেন, যেটার ধারণ ক্ষমতা হচ্ছে ধরেন, সহ্য ক্ষমতা হচ্ছে ধরেন 50 এম্পিয়ার। আপনি যদি এর ভিতর দিয়ে 200 এম্পিয়ার কারেন্ট ফ্লো করেন, তাহলে আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? তো সিমিলার ভাবে বাসা বাড়িতে যত জিনিসপত্র আছে ওগুলো একটা একটা অ্যামাউন্ট থাকে, যেটার উপরে যদি আমাদের কারেন্ট ফ্লো হয়ে যায় তাহলে আমাদের ওই যন্ত্রগুলো নষ্ট হয়ে যায়। তো এই নষ্ট করা ঠেকানোর জন্য হচ্ছে আমরা ফিউজ ইউজ করি। তো ধরেন আমাদের অনেকগুলো যন্ত্র আছে এখানে,
কারণ এগুলোকে রেজিস্ট্যান্স গুলোকে যন্ত্র মনে করেন। ধরেন এখানে অনেকগুলো যন্ত্র আছে। এখন এখানের সাথে যদি আমি একটা ফিউজ যুক্ত করে দিই এখানে ছোট করে, ধরেন এখানে আমি একটা ছোট করে ফিউজ যুক্ত করে দিছি, তাহলে হবে কি যে আমার এই ভোল্টেজ সোর্স থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি কারেন্ট ফ্লো হইতে পারবে যদি এই ফিউজটার পরিমাণ, ধরেন এই ফিউজটার মেজারমেন্ট করা হয় অ্যাম্পিয়ারে, যে আমাদের এই ফিউজটা ধরেন 30 অ্যাম্পিয়ারের একটা ফিউজ, এর এর ভিতর দিয়ে যদি 30 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট ফ্লো হয় তাহলে এই ফিউজটা গলে যাবে। আর গলে গেলে আমাদের এই সবগুলো ডিভাইস সার্কিট থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এবং এগুলো আর নষ্ট হবে না। তো এইভাবে হচ্ছে আমরা বেসিক্যালি কারেন্টের লিমিট করে দিচ্ছি যে আমাদের একটা ভোল্টেজ সোর্স থেকে এর বেশি কারেন্ট ফ্লো হতে পারবে না। এর বেশি কারেন্ট ফ্লো হলে আমাদের এখানে জিনিসগুলো নষ্ট হওয়ার থেকে আমাদের এখানে সার্কিটটা ব্রেক করে দেয় বেটার। বুঝতে পারছেন সবাই? অর্থাৎ গলে গেলে তো সার্কিটটা ব্রেক হয়ে যাচ্ছে, তাই না? 30 অ্যাম্পিয়ারের বেশি হলে মানে একটা তারের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে, তারের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে তখন এখানে রেজিস্ট্যান্স বা বাধা পাচ্ছে। তো বাধা পেয়ে একটা সময় এটা উত্তপ্ত হবে। উত্তপ্ত হতে হতে একটা সময় গলে গেলে তখন আমাদের এটা সার্কিট থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা ফিউজের কাজটা? বুঝছি সবাই কি? স্যার। এবং আমাদের ফিউজটা সাধারণত বর্তনীতে সিরিজে যুক্ত করা, সিরিজে যুক্ত করা। তো ফিউজ হচ্ছে একটু পুরানো হয়ে গেছে, এখন সার্কিট ব্রেকার আসছে যেটা দিয়ে আরো ভালোভাবে হচ্ছে আমাদের বাসাবাড়ির জিনিসপত্রগুলো সেভ করা যায়, যে এত এম্পিয়ারের বেশি হইলে আমাদের কারেন্ট ফ্লো হবে না বা বন্ধ করে দেওয়া যাবে, এরকম সিস্টেম ক্রিয়েট হয়েছে যে সার্কিট ব্রেকার যেটা। তো আপনাদের এতটুকুই ছিল আর কি মোটামুটি। দেখেন এই ফিউজ, অ্যামিটার, ভোল্ট মিটার এগুলোর মধ্যে থেকে আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা একটু জানান। এগুলো সব টপিক গুলো বুঝতে পারছেন কিনা একটু জানান। আপনাদের এই আজকের পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে একটু জানান। আরো কি কোনো কোশ্চেন আছে? স্যার আপনি এমনিতে শেষে যেই মানে চিত্রটা এঁকেছিলেন ওটা কি সমান্তরাল বর্তনীর ছিল না? হ্যাঁ হ্যাঁ, সমান্তরাল বর্তনীতে আমরা ফিউজটা যুক্ত করছি সিরিজ। ফিউজ যে জিনিসটা ওটা আমরা যুক্ত করছি সিরিজে বর্তনীর সাথে, অর্থাৎ ব্যাটারির সাথে সিরিজে যুক্ত করলে আসলে বেসিক্যালি বর্তনীর সাথে যুক্ত করা হয় আর কি। বুঝতে পারছেন? জি। ওকে। তো মোটামুটি আজকের ক্লাসে এটুকুই ছিল, আর দেখা হবে নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।